যারা কারাগারে থাকেন, বাইরে যারা আত্মস্বজন থাকেন, ফোন সপ্তাহে মনে হয় একদিন কথা বলার সুযোগ পান মোবাইলে এখন। জি, তো ফোন করেই বলে সিগারেট পাঠাও। মানে কারাগারের ভিতরে মানে সিগারেট কি মুদ্রা হিসেবে চলে নাকি? না না, দেখেন এইটা হলো নাকি এটা কারাগারে একটা মানুষের একটা মিথ বা দেখেন এই যে ব্রিগেডিয়ার জাকিরের কথা বললাম, উনি আসার পরে কিন্তু ক্যান্টিনটা শুরু করলাম। আচ্ছা, ক্যান্টিনে যখন আমি প্রথম শুরু করি, ক্যান্টিনের কি পরিমাণ লাভ হয়, যেটা আমরা বারবার বললাম যে ভাই এটা তো লাভের প্রতিষ্ঠান না, এটা বন্দিদের জন্য। বাজারে যদি একটা 10 টাকা দাম হয়, এটা কোনোভাবেই 10 টাকার চেয়ে কম হওয়া উচিত। কারণ আমি নিজে সাবান কিনে আনছি যে 12 ডজন সাবান কিনলে 1 ডজন সাবান এমনি দিয়ে দেয়। তাহলে আমি ওই ডজনের সাবানটাও এর মধ্যে দাম নেব, আমার কোনো ইলেকট্রিসিটি লাগে না, আমার কারো বেতন দিতে হয় না, কারো আমি কেন ব্যবসার মধ্যে যাব? তখন কিন্তু খুব জিনিসে পরবর্তীতে এই ব্রিগেডিয়ার যে আইজি প্রথমে এখন যিনি আছেন, উনি গোপনে একবার করলেন কি, কারাগারের এই ক্যান্টিনের উনার নিজের লোক দিলেন যেই কারাগার করো। দেখা গেতেছে যে তখন তার লাভ হইতেছে, যা মনে করে আমি ওই কথাটা পরে বলি, কারাগারে লাভ যা হইতেছে, কথার কথা বললাম যে ঢাকা জেলের লাভ হইতো 1 কোটি টাকা মাসে। তাহলে কি করে সম্ভব? কিন্তু দেখাইতো তারা 25 লাখ, বাকি 75 লাখই নাই, ওই যে জানিয়েছিল। কিন্তু এই আইজি প্রিজন কিন্তু বন্ধ করে দিচ্ছে ওইটা, যে না, ওই টাকার নির্দিষ্ট একটা অংশ সরকারি ফান্ডে যায়, কিছু অংশ তাদের আলাদা একটা ফান্ড আছে উন্নয়নমূলক, ওই ফান্ডে যায়। বলার উদ্দেশ্য হলো যে যদি প্রশাসনে কারা কর্তৃপক্ষ ভালো থাকে তাহলে আপনার দুর্নীতিটা অনেক কমে যায়। প্রথমেই বলছেন জেলার আর জেল সুপার ভালো হইলে 50% দুর্নীতি তখনই কমে। ফাঁসির কাষ্ঠ কিভাবে তৈরি করা হয় এবং ফাঁসির কাষ্ঠে বা একজন মানুষকে মানে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে কি কি ধরনের প্রক্রিয়া আপনারা গ্রহণ করেন? কারা কারা উপস্থিত থাকে? মানে নিশ্চয়ই ম্যাজিস্ট্রেট থাকেন, হ্যাঁ, বা এরকম কোনো বিষয় আছে না, আছে কিনা যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়? মানে এরকম কোনো ঘটনা ঘটেছে? এটা বলে দেখেন, মানে সত্যিকার বলি, আমি যখন কারাগারে গেলাম তখন প্রথম যে ছেলেটার ফাঁসির সময় আমি উপস্থিত ছিলাম, ওই ভদ্রলোকের রিপন নাম, বাড়ি হলো নারায়ণগঞ্জ। উনি একজন ব্যাংকের অফিসার ছিলেন। উনার নামে ছিল, উনার ওয়াইফকে উনি হত্যা করছেন। আচ্ছা, এর জন্য আসছে এবং এতে ফাঁসির রায় হয়ে গেছে, ফাইনালি এটা হয়ে গেছে। যেদিন ফাঁসি হবে তার আগের দিন উনি আমাকে বললেন যে স্যার, আমি কিন্তু আমার ওয়াইফকে মারি নাই। এই কথাটা আমি বিভিন্ন সময় বলছি। আমি তো বলি আপনি মারেন নাই তো কি ঘটনা কি? তখন বললো যে এই মৃত্যুর সাথে আমার মা এবং আমার বোন জড়িত ছিলেন। আচ্ছা, কিন্তু আমি বাসায় উপস্থিত ছিলাম। যখন মামলাটা করছে তখন 1 নাম্বার আসামি আমাকেই দিছে এবং আমি আমার মা আর বোনকে বাঁচানোর জন্য এটার কোনো প্রতিবাদ করি নাই। আমি বললাম যে দেখেন, আমাদের দেশে আজ পর্যন্ত কিন্তু কোনো মহিলার ফাঁসি এখনো হয় নাই, আইনে থাকলেও এখনো কিন্তু হয় নাই। একটা ফাঁসি হইতে গেলে কিন্তু অনেকগুলি ধাপ পার হইতে হয়। নিম্ন আদালত, উচ্চ আদালত, রিভিশন, সরকারি রাষ্ট্রপতি ক্ষমা, এই প্রত্যেকটা ধাপ পার না হলে কিন্তু কোনো ফাঁসিটার কার্যকর হয় না। কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত কিন্তু কোনো মহিলার হয় নাই। আপনি যদি সত্যি কথাটা বলতেন, ফাঁসি হয় নাই কারণ কি এই ধাপগুলি শেষ হয় নাই, না এই ধাপগুলো শেষ হয় নাই নাকি? আরেকটা কথা বলা হয় যে কোনো কারাগারে নারী আসামিদের ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির কাষ্ঠই তৈরি করা হয়নি। না, ফাঁসির কাষ্ঠ তো আলাদা হবে না, একই সবই থাকবে ই করার জন্য। এটা কিন্তু হয় না আজ পর্যন্ত, কিন্তু ইন্ডিয়াতেও হয়েছে, সব জায়গায়, আমাদের বাংলাদেশে হয় নাই। তো এই যে যখন ফাঁসির কথা বললেন, আলটিমেটলি কিন্তু পরে আর ওইটা কিছু হয় না, পরের দিন তার ফাঁসিটা হয়েই গেল। এখন ফাঁসি যখন হয় তখন নর্মালি কি করমনি কিন্তু সবাই জেনে যায়। আর ফাঁসিটা সাধারণত রাত্রেবেলা এই কারণেই দেয় যে সন্ধ্যার পরে সবাইকে লক্ষ্য করে দেওয়া হয়। আর ওই জিনিসটা কিন্তু সারা কারাগার জানাজানি হয়ে যায় যে আজকে ফাঁসির রায় কার্যকর হবে। তখন বন্দীরাও একটু নরম থাকে যে আজকে এরকম হবে। এই যে আপনারা দেখেন যে রাত্রি 12টা, 2 বা 1টা, এটা যদি সকাল 8টার সময় দেয়, এটা কিন্তু আইনের কোনো ব্যত্যয় হবে না। কিন্তু নিরাপত্তার জন্য সন্ধ্যার পরে রাত্রে দেওয়া হয়, সবাই লক আপ থাকে।